নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দের সকাল। প্রয়াগরাজে মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনা, অন্তত 30 জনের প্রাণহানি এবং 90 জন মানুষ আহত হয়েছেন। কিন্তু তারপরও প্রশাসনিক বন্দোবস্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আজকে যাবেন। এত ঘন্টা পরে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছবেন, ডিজিপি পৌঁছবেন এবং মুখ্য সচিব তিনিও পৌঁছবেন। এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আর অন্যদিকে আরজিকর মামলা গতকাল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু নতুন করে আবেদন করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি, নাকি কলকাতা হাইকোর্টে মামলা তিনি ফেরত পাঠাবেন। সময় দিয়েছেন পরিবারকে ভাবার জন্য। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দিই। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের একবার মহাকুম্ভের সেই ভয়াবহ ছবিটা দেখিয়ে দিই, যেখানে পদপিষ্ট হয়ে রীতিমতো মৃত্যু মিছিল। অন্তত 30 জনের মৃত্যু, 90 জন আহত হয়েছেন। টেন্টে আগুন লেগে যায় এবং তারপরে এবার একেবারে মহা বিপর্যয়। মাত্র 10 দিন আগেই একেবারে মহাকুম্ভ যখন শুরু হয়েছিল, তার সপ্তাহখানেকের মাথায় টেন্টে আগুন লাগে আর তারপর একেবারে মহা বিপর্যয়, যেখানে পদপিষ্ট হয়ে যান মানুষজন। একেবারে হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে যায়, আর সেই ব্যারিকেড ভেঙে পড়াতেই কিন্তু এত বড় দুর্ঘটনা। প্রশ্ন একাধিক রয়েছে। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রয়াগরাজ তিনি পৌঁছবেন। কুম্ভ মেলার পাশে একটা বিকল্প সেতু ছিল, কিন্তু আসল সময় কেন সেটা কাজে লাগানো হলো না? যখন আগুন লেগেছিল টেন্টে মাত্র দিন 10 আগে, তখন যদি সত্যি শিক্ষা নিত সরকার, তাহলে কি এই ঘটনা এড়ানো যেত? हादसा हुआ है तो ये एबीपी न्यूज आपके सामने है। आप ये देखिए तस्वीर, जितने लोग ले जाए जा रहे हैं चेतन अवस्था में कोई भी नहीं है। जितने लोगों को मैंने देखा है, एक बड़ी घटना हुई है यहाँ पर। नहाने जाए के घरे। अच्छा तो आपके साथ कितने लोग थे? हम लोग 10 लोग हैं। हाँ 10 लोग में 2 ये लोग बचे हैं, एक भाई हो गया। हाँ, हुआ क्या था, क्या देखा आपने? कुछ नहीं देखे, वो देखे कि हम भी उस पर चढ़ गया लोग। महाकुंभ में संगम नोस के पास चश्मदीदों के मुताबिक एक दूसरे के ऊपर लोग चढ़े हैं। ये जानकारी अभी तक सामने आ रही है। ये देखिए, ये स्थितियां यहाँ पर हैं। ये अगर जो पोल की बात करें तो 113 नंबर पोल है और यहाँ आसपास में लोगों का जो सामान बिखरा है, तो वो इस बात की तस्दीक करता है कि काफी संख्या में लोग इधर से नदारत हैं जिनका सामान ये है। इसमें कई लोगों के फिलहाल घायल होने की सूचना है। एम्बुलेंस से काफी लोगों को यहाँ से अस्पताल ले जाया गया है। रात के 2:34 इस वक्त हो रहे हैं और आप इन तस्वीरों को देखिए। एक के बाद एक एम्बुलेंस यहाँ पर पहुंच रही है। लगातार एम्बुलेंस पहुंचने का सिलसिला जारी है। आप एक और एम्बुलेंस यहाँ पर पहुंची है। एक और एम्बुलेंस यहाँ पर पहुंची है। इधर दिखाता हूं कि आप देखिए किस तरह से जो हॉस्पिटल है, यहाँ पर लगातार एम्बुलेंसेस पहुंच रही हैं। पुलिस बूथ बार बार हिल रहा है भीड़ के दबाव के चलते। आप देखिए ये पुलिस बूथ किस तरीके से पलटने को है। भीड़ दोनों तरफ से इसको धक्का मार रही है और ये पुलिस बूथ अगर गिरता है तो फिर जिस अनहोनी की आशंका है वो यहाँ पर फिर से हो सकती है। आप देखिए 1 बजे हम लोग सब आराम कर रहे थे, बहुत से यात्री थे बैठे हुए, सब आराम कर रहे थे, नहाने वाले सब बहुत संख्या में। उन्होंने कहा कि उठो उठो उठो, खाली करो, जाओ। एक एक करके इस वक्त जो है स्वरूप रानी अस्पताल में गंभीर रूप से जो घायल लोग हैं वो यहाँ पर पहुंचना शुरू हो गए हैं, क्योंकि शुरुआती जो उपचार था जो मेला क्षेत्र में अस्पताल है वहां पर दिया गया है, लेकिन उसके बाद में अब जो है इस वक्त एक एक करके जो एम्बुलेंस है वो वहां से यहाँ भेजी जा रही है। এই
ভয়াবহ ছবি শুধুমাত্র প্রশ্ন তুলছে এমনটা নয়। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মহাকুম্ভ চলবে, আর তার মধ্যে এতগুলো দিন কাটাতে হবে। কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। সত্যি আতঙ্ক মুক্ত হওয়া কি যাচ্ছে? আমি তন্ময় মুখোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করব। তন্ময়বাবু, এত হাই প্রোফাইল একটা অনুষ্ঠান যেখানে অন্তত 1 বছরের বেশি সময় ধরে প্রিপারেশন চলল, যোগী রাজ্যর ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সব রকমের সহায়তা, এত প্রচার, এত ঢক্কানি নাদ, সবটাই তো এখানে এসে এক হয়ে গেল, মানে একেবারে ধুলিস্বাদ যাকে বলা যায়। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা, মর্মান্তিক এবং বেদনাদায়ক। 30 জন পুণ্যার্থীকে আমরা হারিয়েছি, তাদের মৃত্যু হয়েছে। আমি তাদের পরিবারকে সমবেদনা জানাই। তবে আমি এটাও বলবো যে এটাকে নিয়ে কিন্তু কোনো রাজনীতি করা উচিত নয়। এবং আমি আপনাকে সেটা বলে দিই যে এই মহাকুম্ভ এবছরে শুরু হয়েছে 13ই জানুয়ারি। ঘটনাটা ঘটেছে 29শে জানুয়ারি, মাঝে একটা আগুন লাগার ঘটনা। তার আগে হ্যাঁ, সেটা হচ্ছে মেন যেটা ঘটনাটা, এটা 29শে জানুয়ারি এটা হলো, মৃত্যু হলো। তার আগে এই 16 দিন বা 15 দিনে 20 কোটির বেশি পুণ্যার্থী পুণ্য স্নান করে ফেলেছে, স্নান হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সেখানে হচ্ছে শয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে, তারা পুণ্যার্থীদের সাথে কথা বলছেন এবং আপনাদের বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছেন। এবং সেখানে তারা বলছেন যে তারা হচ্ছে যেভাবে আয়োজন হয়েছে খুব খুশি, এবং তারা হচ্ছে সুন্দর ব্যবস্থা সেখানে পেয়েছেন। 70 বছর 75 বছরে বলে দিচ্ছি, বৃদ্ধরা 70 বছর 75 বছরে সেখানে পুণ্য স্নান করছেন। এবার তারপরে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাকে অস্বীকার করছে না। সেই দুর্ঘটনা ঘটা মানে এরকম হয়ে যায় না যে কোনো কিছুই ব্যবস্থা ছিল না, একেবারে সে কথা বলা হয়নি, এবং কোনো সুরক্ষা ছিল না, বলা হয়নি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন, সেলিব্রিটিরা এসেছেন, কিন্তু ঠিক না। এটাই বলার চেষ্টা করছি যে 20 কোটি মানুষ আজকে এই মহাকুম্ভে যেরকম মানুষের সমাগম হচ্ছে, আপনি কখনো ভারতবর্ষের ইতিহাসে দেখাতে পারবেন না যে এখানে 45 কোটি মানুষের বছর পরে মহাকুম্ভ হচ্ছে, যার প্রিপারেশন 1 বছরের আগে থেকে নেওয়া হয়েছে। কেন্দ্র যেখানে 100% সহযোগিতা করছে রাজ্যের সঙ্গে, সেখানে একটা মানুষের প্রাণহানি বা হবে কেন যেখানে 30 জনের মৃত্যু হয়ে গেল? এইটা সবসময় প্রতিটা ক্ষেত্রে আমিও বলছি আপনার সাথে একমত, কিন্তু দুর্ঘটনা। কারণ এখানে অনেকে শোনা যাচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই মৌনী অমাবস্যায় একটা দুর্ঘটনা তো বটেই, যাদের গেল তাদের সবটাই চলে গেল, কিন্তু পুলিশের ভূমিকাটাও কিন্তু প্রশ্ন এখানে উঠছে। যে প্রশ্ন বিজেপি এই রাজ্যের দিকে বারবার আঙুল তোলে, দেখুন ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। একবার দেখিয়ে দিই, সেই নজরদারির দায়িত্ব কিন্তু যোগী প্রশাসনের। দেখুন কতটা সময় লেগে গেল শুধুমাত্র হতাহতের সংখ্যা জানাতে। আমি দেখাবো, আমি আলোচনায় ফিরবো। দেখুন, प्रयागराज में मौनी अमावस्या का मुख्य स्नान पर्व था 29 जनवरी 2025 को। इसमें ब्रह्म मुहूर्त से पूर्व प्रातः 1 बजे से 2 बजे के मध्य मेला क्षेत्र में अखाड़ा मार्ग पर भारी भीड़ का दबाव बना, और इस भीड़ के दबाव के कारण दूसरी ओर के बैरिकेड्स टूट गए, और भीड़ के लोग बैरिकेड्स बांधकर दूसरी तरफ ब्रह्म मुहूर्त के स्नान का इंतजार कर रहे श्रद्धालुओं को कुचलना शुरू कर दिया। यद्यपि प्रशासन ने तत्काल राहत और बचाव कार्य करते हुए ग्रीन कॉरिडोर बनाया और एम्बुलेंस के माध्यम से लगभग 90 घायलों को अस्पताल तक पहुंचाया, परंतु इसमें से दुर्भाग्यपूर्ण तरीके से 30 श्रद्धालुओं की दुखद मृत्यु हो गई है। 30 इनमें से 25 की पहचान हो चुकी है और शेष की शिनाख्त की जानी बाकी है। कुछ लोग बाहर के प्रदेशों के भी इनमें से हैं, जैसे कर्नाटक के 4 लोग हैं, असम से 1 है, गुजरात से 1 है। कुछ घायलों को परिवार के सदस्य को लेकर चले गए हैं तथा 36 घायलों का इलाज स्थानीय मेडिकल कॉलेज में चल रहा है। श्रद्धालुओं की सुविधा के लिए मेला प्रशासन द्वारा हेल्पलाइन नंबर 1920 जारी किया गया है।
মণিশঙ্কর বাবু, প্রশ্নটা তো এখানেই উঠছে যে একেবারে রাত 1টার সময় যে দুর্ঘটনাটা ঘটলো, সন্ধে হয়ে গেল, সেটা সম্পর্কে একটা নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাপনাটাতেই বা ঢিলেমি, নাকি কোথাও কিছু ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করা হলো? দেখুন, আমি এইরকম ধরনের ঘটনা আগেও হয়েছে, বা এইরকম ধরনের ঘটনার সঙ্গে যেমন অনেকেই আমাদের গঙ্গাসাগর নিয়ে তুলনা করছে, বা এইসব তুলনার মধ্যে আমি যেতে চাই না। আমি বলছি এই জায়গাতে, এই উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, এই কিছুদিন আগেই দেখবেন গাড়ির চাকার ধুলো খেতে খেতে এতজন মারা গেল। হ্যাঁ, ফলে তার আগে একটা ব্রিজের উপর এতগুলো লোক দাঁড়িয়ে ওখানেই, ফলে ধর্মান্ধতা নিয়ে, ধর্ম নিয়ে ওখানটাতে এমন একটা মানে প্রচার, যেখান থেকে এই ধরনের ঘটনাগুলো কিন্তু রিপিটেডলি হয়ে যাচ্ছে। তন্ময়বাবু যেগুলো বললেন, 20 কোটির উদাহরণ দিলেন। দেখুন, দুর্ঘটনা আমি তখনই বলবো যেটা আমার মধ্যে এক্সপেক্টেড ছিল না, আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল। কিরকম? একটা ঘরের মধ্যে 10 জনের থাকার কথা, হঠাৎ 100 জন ঢুকে গেল, একটা কিছু হতে পারে। কিন্তু যেখানে আপনি 1 বছর ধরে প্রচার করছেন 40 কোটি মানুষের, তাহলে সেই 40 কোটি মানুষের ব্যবস্থাপনাটা তো আপনাকে করতে হবে। আপনি তো এক্সপেক্ট করেছিলেন 40 কোটি, আপনি তো প্রচার করেছিলেন যে 2017 সালে দাঁড়ান, আমি উদাহরণ দিতেই চাই না। কি আপনারা কি ব্যবস্থা নেননি? দাঁড়ান, তন্ময়, আপনার বলিনি, আমি আপনি আমার কথাটা আগে শুনুন, এইটা উত্তর দিন। আপনি বলতেই পারবেন না তন্ময়, ভদ্রতা দেখাচ্ছেন এটা। আপনারা এই ব্যবস্থা আমি প্রথমেই বললাম সুমিতা যে আমি কোন সঙ্গে তুলনা টানতে চাই না, এবং এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আবার ঘটবে না সেটাও বলা যায় না। কিন্তু যেটা এক্সপেক্টেড লোক আমি ইনভাইট করছি, সেটা যখন ফেলিওর হবে তখন কোশ্চেন গুলো চলে আসবে। এখন আমি বলছি যে দেখুন, এতদিন ধরে স্নান করছে, 20 কোটির উদাহরণ দিল, কিচ্ছু হয়নি। পুলিশের কি ধরনের, তারা যখন প্রত্যেকটা লোককে একসঙ্গে পুলিশ বলছে, তখন প্রত্যেকটা লোক একসঙ্গে যাচ্ছে, তারপরে এই যে তাড়াহুড়ো করে যে স্নান করার ব্যাপারটা, এটা তো আপনারা করালেন, লোকে তো নিজেরা তাড়াহুড়ো করে যায়নি। যে কথাটা বলছেন সেই প্রসঙ্গে ভাইরাল ভিডিওটা একবার দেখিয়ে দিই। কোথাও এই ভিডিওটার কারণেই কি ওই হুড়োহুড়ি আর যার জেরে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে এতজন মানুষ প্রাণ হারালেন? দেখুন একবার ভাইরাল ভিডিওটা। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना, जब सबसे पहले आ गए हैं। কোথাও এই ভাইরাল ভিডিওটার জন্যই কি একেবারে উত্তেজিত হয়ে উঠেছিলেন সেখানে যারা ছিলেন পুণ্যার্থীরা, এবং তার ফলে কি দুর্ঘটনা? আমি আপনার কাছে আসবো, আমি চয়নবাবুর কাছে একবার যাই। চয়নবাবু, পরিকল্পনা যেখানে 1 বছর ধরে হয়েছে, একেবারে সকলে একটা বড় সড়ো প্রস্তুতি নিয়েছেন, এত মেগা বাজেট, তার সঙ্গে রয়েছে প্রচার, এই সবকিছুর পরে যখন একটা দুর্ঘটনা ঘটে গেল, একেবারেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গতকাল আমরা দেখেছি, তার আগের দিন রাত 1টায়। আজ যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কোথা থেকে না লখনৌ থেকে প্রয়াগ। এমনিতে আজকে 30শে জানুয়ারি ভারতবর্ষের মানুষের কাছে একটা অত্যন্ত শোকাবহ দিন। তো এই শোকাবহ দিনে মানে গান্ধীজির প্রয়াণ দিবস, মানে শহীদত্ব বরণের দিনেই এরকম একটা ঘটনার নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। সত্যি ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি যে দায়িত্বজ্ঞানীর প্রশাসনের একটা চরম দায়িত্বজ্ঞানীতার উদাহরণ। যে ভাইরাল ভিডিওটা আপনি দেখান, যে ভদ্রলোক কথা বলছিলেন, তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক। তিনি এই ধরনের প্রচার করছেন, এই ধরনের কথাবার্তা বলছেন, সেটা কতটা সাংবিধানিক সেটা স্যার বলবেন। উনি আমাদের মাস্টারমশাই, উনি এই সাংবিধানিক বিষয়গুলো নিয়ে প্রায় তাই ছেড়ে দিন। বিষয়টা হচ্ছে ভিআইপি সামলাতে গিয়ে এই ঘটনাগুলো ঘটে যায়। ভিআইপি রাজ এত বেশি, এখানে ভিআইপিদেরকে বাড়তি একটা গুরুত্ব দিয়ে এদের স্নানের ব্যবস্থা করা ইত্যাদি প্রভৃতিগুলো চলছিল। শুধু তাই নয়, আপনি চমকে যাবেন কুসুমিতা, আপনারা তো গতকাল থেকে অবজার্ভ করেছেন বিষয়টা, বিকেলের আগে অবধি আপনি কিন্তু এই তথ্যটা জানতে পারেন। কিছু মানুষ মারা গেছেন। মোদিজি যখন কালকে প্রচারে গিয়েছিলেন, দিল্লিতে প্রচারে গিয়েছিলেন, তখন বলছে কিছু মানুষ মারা গেছেন। এই দায় তো উত্তরপ্রদেশ সরকারকে নিতেই হবে।
কেন এরা সাপ্রেস করেছিলেন? 30 জন মারা গেছেন বলছেন, 9 জন আহত অফিসিয়ালি, কিন্তু আসল সংখ্যাটা কত সেটা কিন্তু জানা দরকার। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, যে পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত ছিল না এবং ব্যারিকেডগুলোকে বিভিন্ন জায়গায় দেখুন 23টা সেক্টরে তো ভাগ করা হয়েছিল, এটা 3 নম্বর সেক্টর থেকে আপনার এই স্নানের জায়গাটা শুরু। এইখানে কতটা যাতায়াতের সুগম পথ ছিল সেটাও ভালো করে তদন্ত করা দরকার, উচ্চ পর্যায়ে তদন্তটা হওয়া উচিত। আগুন অগ্নি নিরাপত্তা অবস্থা নেই, আপনাদের সাংবাদিকরাও বলছেন অগ্নি নিরাপত্তা অবস্থা সঠিকভাবে নেই, যে কারণে আগুন লাগবার পরে কিন্তু আগুন এতগুলো মানুষ তারা একটা নির্দিষ্ট বিশ্বাস নিয়ে আসছেন, সেটা খুব ভালো কথা। এবং অদ্ভুত ভাবে দেখতে পেয়েছি এইবারই আমরা, মানে এই জমানাতে দেখেছি আমরা, শুধুমাত্র যারা বিশ্বাসগতভাবে হিন্দু তাদের ছাড়া ঢোকবার কারো অধিকার নেই। দেখুন আমি একটা পয়েন্ট বলি, যে কালকে সারা দিন ওখানকার মুখ্যমন্ত্রী যোগীজি বিভিন্ন রকমের মিটিং, সেখানে মনিটর করা, সবকিছু করে এসেছেন। এবং তারপরে আমি আপনাকে বলছি যে আমি প্রথম থেকেই বলছি যে এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই যে পশ্চিমবঙ্গে যা হবে আপনারা রাজনীতি করবেন, পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে আপনারা রাজনীতি করবেন। আপনি কে বুঝাবেন? আপনি বলতে আপনি মানবিক সুরক্ষার প্রশ্ন, কুম্ভ মেলার পাশে যে পুলটা ছিল সেইটাকে এত বড় বিপর্যয়ের সময় ব্যবহার করা হলো না কেন? সেটাকে তো খালি করে রাখা হয়েছিল। দেখুন তো ঠিক কি অবস্থা ছিল সেই সময়টা। अब तस्वीरें हम दूसरी तरफ पांटून पुल की दिखाना चाहेंगे। सूरज आप वो तस्वीर दिखाइए। आप देखें किस तरीके से पांटून पुल जो है वो पूरे तरीके से खाली पड़े हुए हैं और सबसे ज्यादा सवाल इन खाली पड़े पांटून पुल पर ही उठ रहा है कि जब इतनी भीड़ थी तो आखिर क्राउड को डाइवर्ट क्यों नहीं किया गया? अगर 30 पांटून पुल बनाए गए थे तो किस लिए बनाए गए थे? अखिलेश, जब से हम लोग यहाँ पर आए हैं प्रयागराज को कवर करने के लिए, लंबा वक्त हमको ये देखते सुनते हो गया कि अधिकतर पुल बंद ही रहते हैं। इस सवाल का जवाब मिलना मुश्किल हो गया प्रयागराज महाकुंभ में कि पांटून पुल अगर 30 बनाए हैं तो क्या फोटो खींचने के लिए बनवाए गए हैं? क्या सेल्फी पॉइंट है ये? इनका इस्तेमाल आखिर क्यों नहीं किया जाता? क्यों সত্যি কি সতর্ক ছিল প্রশাসন? বিরতির পরে আমি আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন। चला आमी अरे आजकल मेरा प्लेन चलाচ্ছে अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। ডাফ এন্ড ডট শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণিত। ডাফ এন্ড ডট। Character, the taste of success. फटाफट যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যু মিছিল, মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি, ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু, আহত 90। প্রয়াগরাজে মহাবিপর্যয়, যোগী সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা চাপার চেষ্টার অভিযোগ, হতাহতদের তালিকায় বাংলার বাসিন্দারাও। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অসহায় পুণ্যার্থীদের মৃত্যু, তালিকায় বাংলা দর্শনার্থীরাও। 24 ঘন্টা পরে আজ যেতে পারেন যোগী, ডিজিপি মুখ্য সচিব। নতুন করে আর্জি জানালেই ভালো, আরজিকর কাণ্ডে চিকিৎসকের মা বাবাকে দেশের প্রধান বিচারপতির পরামর্শ। সুপ্রিম কোর্টে মামলার ভবিষ্যৎ জানাতে সময়। সন্তানহারা পরিবারকে একের পর এক তৃণমূল নেতার আক্রমণ, পাল্টা আক্রমণের মুখেও সমালোচনায় অনড় তাপস পত্নী। কুণালবাবুর যে উক্তিগুলো অসংবেদনশীল, আরো লজ্জা পাচ্ছে। হেনস্থা ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে চিকিৎসক সংগঠনের বিক্ষোভ। এভাবে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা যাবে না, হুঙ্কার আশফাকুল্লাহর। ইমাদ বাঙুরে দুষ্কৃতী তাণ্ডব, ফের সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহের অভিযোগ, গ্রেফতার 2। দিল্লিতে ভোটে প্রচারের ফাঁকে অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী, বাংলাদেশ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা। সংঘাতকে দূরে সরিয়ে আরো কাছে রাজ্যপাল। 12 ফেব্রুয়ারি বাংলার বাজেট, 10 ফেব্রুয়ারি বোসের ভাষণ দিয়ে শুরু হচ্ছে অধিবেশন, যাচ্ছে আমন্ত্রণ। মালদার পর এবার নদিয়ার চাপড়া,
জমি বিবাদেও চলল গুলি, দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু। অস্ত্র উঁচিয়ে হুমকি, বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। দ্বীপবাপিতে গুলি চলার পর এবার গ্রেফতার বিরিয়ানি ট্রেনারি মালিক তৃণমূল নেতা অনির্বাণ দাস। অস্ত্র আইনে মামলা রুজু। মানিকচকের পর এবার বারুইপুর প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে গুলি ছুড়ে বিজেপির পতাকা উত্তোলন, বিতর্কের মুখে এয়ারগানের সাফাই। জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারি, জালে মাস্টার মাইন্ড, চোপড়া থেকে গ্রেফতার প্রধান শিক্ষক। দুর্নীতি ফাঁস হতেই নেপালে গা ঢাকা, ফিরতেই পাকড়াও। মালদার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টের নির্দেশে তদন্তে এসটিও, জালিয়াতি প্রমাণিত। অন্যকে বাবা বলেও সাজানোর অভিযোগ। কলকাতা জুড়ে একের পর এক হেলে পড়া বহুতল, সমস্যা সমাধানে হরিয়ানা সংস্থার সঙ্গে পুরসভার কথা। আজ ভাঙা হবে ট্যাংরার নির্মীয়মান অবৈধ বহুতল। পার্কস্ট্রিট থানার কাছে প্রযোজনা সংস্থার অফিসে লুট, এক কর্মীর গলায় অস্ত্র ঠেকিয়ে আরেকজনকে মেরে টাকার ব্যাগ নিয়ে পালানোর অভিযোগ, দুজন গ্রেফতার। পাত্রী বিভাগীয় প্রধান, পাত্র প্রথম বর্ষের ছাত্র, হরিণঘাটার ব্যাকআউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বিয়ের আসর ঘিরে তোলপাড়। এটা আমাদের ফ্রেশার্স পার্টি আমরা প্ল্যান করেছিলাম, সেই জিনিসটাকে ভাইরাল করে দিল। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। প্রয়াগরাজে মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনার কি বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দেখুন একবার। ये सभी घटनाएं मर्माहत करने वाली भी हैं और एक सबक भी है, लेकिन हादसे के तह में भी जाने की आवश्यकता है और इसी दिशा से सरकार ने भी तय किया है कि हम इसकी एक जुडिशियल इंक्वायरी भी करेंगे, क्योंकि कई बार रिव्यू होने के बाद स्थानीय स्तर पर हर प्रकार की सतर्कता के बाद आखिर कहां से ऐसे हादसे फिर भी होते हैं और हुए हैं। इसके लिए हम लोगों ने न्यायमूर्ति हर्ष कुमार के नेतृत्व में पूर्व डीजी श्री वीके गुप्ता और रिटायर्ड आईएएस श्री डीके सिंह, इन 3 सदस्यीय जुडिशियल कमीशन को भी इसके लिए गठित किया जा रहा है। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক স্যান্ডেলে তিনি কি লিখেছেন, অবিলম্বে কুম্ভমেলার দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়া উচিত। যারা বিশ্বমানের ব্যবস্থা করেছেন বলে দাবি করেছিলেন তাদের দায় নিয়ে পদত্যাগ করা উচিত। মহাকুম্ভে বিপর্যয়ের জেরে কোটি কোটি মানুষ রাস্তায় আটকে রয়েছে, 10 কিলোমিটার রাস্তা জুড়ে প্রবল যানজট। প্রশাসনিক গাফিলতির জেরে এই দুর্ঘটনা, অবিলম্বে তৎপর হওয়া উচিত যোগী সরকারের। যোগী সরকারকে নিশানা করে এমনটাই পোস্ট। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় যাবো। রবীন্দ্রনাথ বাবু, প্রচারের যেখানে অন্যতম হাতিয়ার এই মহাকুম্ভ, সামনেই দিল্লি ভোট রয়েছে, যেখানে এত বড় একটা ফ্ল্যাগশিপ প্রজেক্টই কার্যত বলা যেতে পারে যোগী আদিত্যনাথের, সেখানে শুধুমাত্র এত ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর একটা জুডিশিয়াল এনকোয়ারি বলে চুপ করে থাকলে হবে না? এটা শুধু ফ্ল্যাগশিপ প্রজেক্ট দিল্লির ভোটের দিকে তাকিয়ে নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে যোগীজি যে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এই মানে এই মিশনটাকে সাকসেসফুল করবার জন্য এটাকে এই রকম লেভেলে উনি নিয়ে গেছিলেন। দেখুন, তিনি তন্ময়বাবু যেটা বললেন, 20 কোটি মানুষ, নিশ্চয়ই উনি ব্যবস্থা কিছু তো করিয়েছেন, এটা তো অস্বীকার করা নয়। 20 কোটি মানুষ স্নান করেছেন, অনেক মানুষ আরো স্নান করছেন, কিন্তু একই সঙ্গে 30 জনের মারা যাওয়াটাও খুব দুঃখজনক। এবং সেটাকে কোনোভাবে 20 কোটি মানুষ স্নান করেছে বলে 30 জন ঠিক আছে। এবার দেখুন এই কত দূর, এই যে পন্টুন ব্রিজটা আপনি মাথায় রাখবেন, এইগুলো খালি রাখা হয় সবসময় ভিআইপি মুভমেন্টের জন্য।
যাতে ভিআইপিদের কোনো রকম কোনো ব্যবস্থা মানে সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু এই ব্রিজগুলো খালি রাখা হয়। কালকেও সেইটাই করে রাখা হয়েছিল। তারপরে আপনি দেখুন যোগীজি বারবার করে তারপরে অ্যানাউন্স করছেন, আমি নিজে দেখেছি উনি অনলাইন বিভিন্ন চ্যানেল ধরে, সেখানে উনি বলছেন যে আপনারা গঙ্গায় স্নান করুন, এই অমৃত প্রয়াগে সবাইকে আসতে হবে তা নয়, একই জল আপনি ওখানে স্নান করুন। তো সেইটা একটু আগে কিছু লোককে আটকে দিয়ে যখন দেখছেন এই পরিমাণ হয়ে যাচ্ছে, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক দিক থেকে তার উচিত ছিল মানে এই ব্যবস্থা নেওয়া যে একটা কিছুর পরে তাদেরকে আটকে দেওয়া। এবং এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনীতি মাথাচাড়া দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ট্র্যাজিক ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে। একেবারে সকালের দিকেই আমরা তার পোস্ট দেখেছিলাম। গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি সর্বোচ্চ স্তরে পরিকল্পনা আর সাবধানতা, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী পাল্টা পোস্ট করেছেন, তিনি বলছেন দুর্ঘটনার পর আপনার শোক বার্তা দেখে মনে হচ্ছিল আপনি সত্যিই দুঃখিত, কিন্তু গঙ্গাসাগরের সঙ্গে কুম্ভ মেলার তুলনায় আপনার ভণ্ডামি প্রকাশ্যে চলে এসেছে। আমি তন্ময়বাবুর কাছে এই জায়গায় যাবো। তন্ময়বাবু, গঙ্গাসাগরের পরিধি আর নিঃসন্দেহে এই মহাকুম্ভের পরিধি একরকম নয়, কিন্তু একটা দুর্ঘটনা যাকে কেন্দ্র করে আপনি বলছেন রাজনীতি হওয়া উচিত নয়, পোস্ট এবং পাল্টা পোস্ট, সে কথার সপক্ষে কি দাঁড়াচ্ছে? দেখুন, এটাই তো হচ্ছে, আমি যেমন আবার আপনাকে বলছি, এই যে বিভিন্ন রকম রাজনীতি এখানেও চলছে। আজকে দেখুন, আমি আপনাকে কয়েকটা তথ্য দিয়ে দিই যে 2010 সালে যখন আমাদের রাজ্যে বামেরা ক্ষমতায় আছে, তখন হচ্ছে গঙ্গাসাগরে 7 জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। খুব ভালো ব্যবস্থা ছিল বলে 2011 সালে কেরালায় যেখানে বামেরা ক্ষমতা ছিল, সেখানে সাবরিমালা টেম্পলে 104 জন পদপিষ্ট মারা গিয়েছে। দই চিড়ে উৎসবে 3 জন মারা গিয়েছে তৃণমূলে। কিন্তু এই গঙ্গাসাগর মেলা যেটা সম্প্রতি হলো একেবারে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, আপনি কি একমত? গঙ্গাসাগর মেলা যে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, আপনি একমত কি নন? বেশ, আপনি মাত্র 30 জনের মৃত্যুর খবর দিচ্ছেন, সেটা নিয়ে আপনি এখন প্রোপাগান্ডা করছেন। 30 জনের মৃত্যু সম্ভবত আপনার পার্টির বিরাট সাফল্য, এটা আপনি বলতে পারেন। আপনি সাফল্য, বিরাট সাফল্য। আপনাকে কি জিজ্ঞাসা করব? আপনি বলতে চাচ্ছেন যে জয়শ্রীরাম বর্মা আপনি বিরাট সেলিব্রেশন করুন। আজকে আপনাদের সেলিব্রেশনের দিন, কাউকে বলতে দেবেন না, আপনি লাড্ডু বিতরণের দিন, আজকে আপনাদের লাড্ডু বিতরণের দিন, আপনাদের মনে করিয়ে দিন আপনি লাড্ডু বিতরণ। সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই বিস্তারিত দেখাবো, এবং কালও কিন্তু ফের পরিবারের পক্ষ থেকে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। आ तो गए, जाओगे कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी, भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना, भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट? बड़े आराम से। দেওয়ালে রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না। ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায়। পরখ করে নিন, কোনো সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয়। জিজ্ঞেস করুন বিল্ডারকে, এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। এটা আপনার সুরক্ষার জন্য, আর এটা আপনাকে রক্ষা করার জন্য। আরে এটা কি? এটা তোমায় রক্ষা করার জন্য, আর এটা বাড়ির সুরক্ষার জন্য। বলেও যায় না, ঘর বাড়ি নিরাপদ রাখে। अपार अनुशक्ति फायर प्रोटेक्ट वायर। फटाफट যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যু মিছিল, মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি, ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু, আহত 90। প্রয়াগরাজে মহাবিপর্যয়, যোগী সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা চাপার চেষ্টার অভিযোগ, হতাহতদের তালিকায় বাংলার বাসিন্দারাও। এক বছর ধরে প্রস্তুতি, তাও কিভাবে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু? প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। মহাকুম্ভে মহাবিপর্যয়, যোগীকে 4 বার ফোন মোদীর, গঙ্গাসাগর মেলার সাফল্যের প্রসঙ্গ তুলে আক্রমণে মমতা, প্রকাশ্যে ভণ্ডামি, পাল্টা শুভেন্দু। মহাকুম্ভে পুণ্যার্থীদের চেয়ে ভিআইপিদের উপর বেশি নজর দিয়েছিল যোগী সরকার, প্রশাসনিক গাফিলতির জেরে এই দুর্ঘটনা। একসুরে আক্রমণ রাহুল অখিলেশের। সুপ্রিম কোর্ট থেকে আর্জিকর মামলা হাইকোর্টে ফেরাতে চায় মৃতের পরিবার। বিষয়টা উনি হাইকোর্টে ফেরত দিয়ে দিন, কারণ আমাদের নানান রকম সমস্যা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা যেতে পারিনি।
সিবিআই এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভয় পরিবারের। সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য, সেখানে আমাদের প্রতিপক্ষ কাজ করছে, এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগ, কলকাতা পুলিশের এসিপির নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে প্রতি 1 মাসে, সম্মতি রাজ্যের। পুনের জিবি সিন্ড্রোমের আতঙ্ক বাংলাতেও, একদিনে এক কিশোর সহ 2 জনের মৃত্যু। নড়ে চড়ে বসল রাজ্য, মোকাবিলায় কি পরিকাঠামো? স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজিবির উস্কানি, মেকলিগঞ্জে কাঁটাতার দিতে বিএসএফ, গ্রামবাসীদের বাধা। চাটা দে, আরজিকর মামলার শুনানি গতকাল ছিল সুপ্রিম কোর্টে। আবেদনপত্রে যে সমস্ত বক্তব্য রয়েছে বা যেসব প্রশ্ন তোলা হয়েছে সেগুলো বিতর্কযোগ্য। এক্ষেত্রে নতুন করে আবেদন করলে ভালো হবে। আরজিকর মামলায় নিহত চিকিৎসকের পরিবারকে এই পরামর্শ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সিবিআই দাবি করে মামলাকারীর তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার প্রত্যেকটির উত্তর তাদের কাছে রয়েছে। নিহত চিকিৎসকের বাবা জানিয়েছেন তারা চাইছেন মামলা ফিরে আসুক হাইকোর্টে। সুপ্রিম কোর্ট থেকে মামলা হাইকোর্টে ফেরাতে চায় পরিবার। সিবিআই আমাদের প্রতিপক্ষের মতো আচরণ করছে, কোনো সাহায্য পাচ্ছি না, মামলা হাইকোর্টে ফিরে আসুক। সুপ্রিম কোর্টে শীঘ্রই আবেদন জানাবেন, এমনটাই বললেন চিকিৎসকের পরিবার। কোশ্চেন রেখেছি, আমরা চাইবো হাইকোর্টে মামলাটা উনি রিটার্ন ফেরত দিয়ে দিন। উনি যেন বলেছেন 5 তারিখে হাইকোর্টে তারিখ আছে, তার আগে আমি যা বলার বলে দেবো, সেটাই উনি করুন। এবং তার বিরুদ্ধে পক্ষে একটা এফিডেভিট চেয়েছেন, আমি আজকে এফিডেভিট করে পাঠিয়ে দেবো। এবং উনি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, বিষয়টা উনি হাইকোর্টে ফেরত দিয়ে দিন। আপনারা চাইছেন যে এই মামলাটা আবার হাইকোর্টে চলে আসে? না না না, চাইছি না, কারণ আমাদের নানান রকম সমস্যা সুপ্রিম কোর্টে, যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা যেতে পারিনি। হাইকোর্টে 2-3 দিন মামলা ওঠে, 3 দিনই আমরা উপস্থিত ছিলাম এবং দেখতে পারি যে কি হচ্ছে, কে কি করছে, কি হচ্ছে। দ্বিতীয়ত সিবিআই তাদের আজকে ভূমিকা, তাদের আজকে মন্তব্য। সিবিআই তো আমাদের কি বলবো, সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য, সেখানে আমাদের প্রতিপক্ষ কাজ করছে, এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। আপনারা মনে করছেন সিবিআই আপনাদের প্রতিপক্ষ? হ্যাঁ, প্রতিপক্ষই সমস্ত কথা বলছে। আজকে যত কথা বলেছে কোর্টের মধ্যে সমস্ত প্রতিপক্ষরা যেরকম ভাবে কথাবার্তা বলে সেভাবেই বলছে। সিবিআই তদন্তের ব্যাপারে আপনাদেরকে কোনো সাহায্য করছে না, এমনটাই আপনার অভিযোগ? হ্যাঁ, অবশ্যই করছে, সেটাই অভিযোগ। এবং করছে না তার অনেক প্রমাণও আছে, এবং করেনি সেটা শিয়ালদা কোর্টের আদালতের বিচারক উনি সত্যি সেটা দেখিয়ে দিয়েছেন যে সিবিআই কি কাজ করেছে, সেটা উনি ওখানে উল্লেখ করেছেন। কেন, মানে হঠাৎ করে সিবিআই? জানি না কেন সিবিআই করেছে, জানি না। আমরা কোনোদিন সিবিআই চাইনি, যে কোর্ট সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল, সিবিআই তার মর্যাদা রাখে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আলোচনাটা শুরু করব। রবীন্দ্রনাথ বাবু, প্রতিপক্ষ কি শুধুমাত্র সিবিআই? রাজ্য সরকারের ভূমিকা সেটাও তো একাধিকবার পরিবার প্রশ্নের মুখে ফেলেছে। রাজ্য পুলিশের ভূমিকা সেটাও প্রশ্নের মুখে পড়েছে। একা সিবিআই তো নয়, তাহলে লড়াই কি আরো কঠিন? লড়াই তো নিশ্চয়ই কঠিন, বিরাট লড়াইয়ের কথা। মানে আমাদের তো, ওনারা তো ভুক্তভোগী, আমাদের দেখেই মনে হচ্ছে এটা একটা দীর্ঘদিনের লড়াই করতে হবে। দেখুন, এটা পরিষ্কার যে ধরনের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি, সেই প্রশ্নগুলোর উত্তর সিবিআইয়ের খোঁজা উচিত ছিল, সিবিআই খুঁজলো না। কেন খুঁজলো না তার অনেক পলিটিক্যাল ব্যাখ্যা আছে, এখানে পলিটিক্যাল ব্যাখ্যা আমি দিতে চাইছি না এই মুহূর্তে, কিন্তু খোঁজা দরকার ছিল। এখন তার জন্য তারা কোথায় যাবে? তাহলে তাদের প্রথম মনে হচ্ছে যে এখন যদি তাদের আপিল কোর্ট দুটো আছে, একটা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে যদি হাইকোর্টে ফিরে আসে, তাহলে হাইকোর্টের পরও আর একটা আপিল কোর্ট থাকবে। সুতরাং তাদেরকে হাইকোর্টে নিয়ে আসাটা এই কারণেও জরুরি যে তার আরো একটা আপিল কোর্টের জায়গা, যদি তারা সন্তুষ্ট না হয় অপশন থাকবে। এবং দ্বিতীয়ত তাদের নিজস্ব সমস্যা আছে, কিন্তু সুপ্রিম কোর্টও তো বলেছে কেন হাইকোর্টে কি কদ্দূর আছে, আপনারা কি চাইছেন
তারা জানতে চেয়েছে, তারা বলেছেন চাইছেন হাইকোর্টে ফিরে আসতে। সুতরাং এই পরিস্থিতিতে যদি হাইকোর্টে ফিরে আসি এবং হাইকোর্টের মনিটরিংয়ে আবার যদি তদন্তটা এগোই, তাহলে নিশ্চয়ই একটা খুব ভালো দিকে যাওয়ার কথা, এবং সেই আশা নিয়ে তো আমাদের থাকতে হবে। কারণ অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাতে যেদিন রায় বেরোল, তারপরে প্রায় 12টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, লিস্ট অফ কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, যেগুলোর উত্তর পাওয়া যায়নি। নানা আইনজীবী বলছেন, অভয়ার আইনজীবী বলেছেন, সঞ্জয় রায়ের আইনজীবী বলেছেন, তাহলে এই উত্তরগুলো আমাদের খুঁজতে হবে। তার জন্য সঞ্জয় রায়ের বেঁচে থাকাও এই মুহূর্তে ভীষণ জরুরি, যেটা সিবিআই চাইছে এবং রাজ্য সরকার উভয়ই চাইছে যেন তাকে ফাঁসি দিয়ে। আমি এই জায়গায় তন্ময় বাবুর কাছে যাব। তন্ময় বাবু, সত্যি তো সিবিআই এর ভূমিকা প্রশ্নের মুখে, কিন্তু এই সিবিআই এর উপরই তো কলকাতা হাইকোর্ট ভরসা করেছিল। রাজ্য পুলিশের কাজে সন্তুষ্ট হয়নি বলে প্রথম দিনই কোর্ট মনিটর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিবিআই আধিকারিকরা তারা যথাযথভাবে তদন্তের কাজ এগোননি। সীমা পাহুজার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। সিবিআই আইনজীবীরা লোয়ার কোর্টে টাইমলি উপস্থিত থাকেননি, বারবার আদালতে ভৎসনার শিকার হতে হয়েছে এবং পরিবারের সঙ্গে কোনোভাবে সহযোগিতা করা হয়নি। এই এতগুলো অভিযোগ, অথচ গতকাল সিবিআই দাঁড়িয়ে বলছে যা যা প্রশ্ন পরিবার করছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তাদের কাছে আছে, অথচ আজ পর্যন্ত একটা চার্জশিট, একটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা সামনে আনতে পারেন। দেখুন, প্রথমেই বলি যে এটা পুরোপুরি হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেখছেন, তারা সিবিআই এর কাজে নজরদারি করছেন। সেক্ষেত্রে এই যে নির্যাতিত বাবা মা গিয়েছেন বা অন্য অন্য পক্ষের লয়ার সেখানে আছেন, সুপ্রিম কোর্টে বলেছেন আমাদের কথা হচ্ছে যে দোষী বা দোষীরা যদি থেকে থাকেন প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এরকম একটা ঘটনা। এবং সেটা হচ্ছে যদি সুপ্রিম কোর্ট মনে করেন যে সিবিআই এর কোনো অফিসার ইচ্ছাকৃতভাবে ঠিক করে তদন্ত করেননি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সেটা বলেছি যে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত যা মনে করবেন সেটা করুন, এবং তাতে হচ্ছে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সিবিআই তো যেখানে যদি কোনো কিছু ল্যাক থাকে, সেখানে যদি তদন্ত ঠিক করে না করে থাকে, তার বিরুদ্ধে শাস্তি নেওয়া হোক। কিন্তু এইটা নিয়ে আমি বলছি, এইটা নিয়ে এই যে সিবিআই কে প্রথমে অ্যাটাক করা, তারপরে কেন্দ্রীয় সরকারে অ্যাটাক করা, তারপরে বিজেপি কে অ্যাটাক করা, এইগুলো বন্ধ হোক। কারণ কেন্দ্রীয় সরকারের এখানে কিচ্ছু নেই। সিবিআই যদি ক্ল্যারিফাই করে দেয় নিজেদের অবস্থানটা, তাহলেই বোধহয় এই অ্যাটাকের প্রশ্নটা আর উঠবে না। আপনাদের একবার দেখিয়ে দিই, অ্যাটাক শুধুমাত্র সিবিআই কে করা হচ্ছে, পরিবার সিবিআই এর ভূমিকায় অসন্তুষ্ট এমনটা নয়। সন্তান হারানোর পরও কিন্তু পরিবারের দাঁড়ানোর জায়গা নেই, কারণ এ রাজ্যের শাসক দলের মন্ত্রী থেকে নেতা থেকে বিধায়ক থেকে সাংসদ কেউ বাদ যাচ্ছেন না আক্রমণ চালাতে। দেখুন, বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে, মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। নিজেদের কম্পেনসেশনের জন্য আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন। বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। ওনাদের এখন রাজনীতি মধ্যে চলে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করছে। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে। পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব নয়।
মণিশঙ্কর বাবু, রাজ্য সরকার একেবারে প্রথম থেকে বলে আসছে তারা সঞ্জয় রায়ের এক এবং একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি দাবি করছে। সিবিআই সহযোগিতা করছে না, রাজ্য সরকার কড়া সমালোচনা করছে। কিন্তু পরিবার কার কাছে যাবে বলুন তো? রাজ্য সরকার কি সেই সহযোগিতার হাতটা আদৌ পরিবারের দিকে রেখেছে? একটা সহানুভূতির মানসিকতা রেখেছে, ন্যূনতম মানবিকতা? না, ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস একটুখানি ক্লারিফাই করতে হবে, আমাকে একটু সময় দিলে। মানে মানুষ কিন্তু খুব কনফিউজ। এই যে প্রথম কথা হলো সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক, এই কথাটা একদমই ভুল। ফিরিয়ে দেওয়া হোক মানে হাইকোর্টের অর্ডারে এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এরকম নয় যাওয়া ফিরে আসবে। সুপ্রিম কোর্ট সুমোটো নিজে একটা নিয়েছে যে আমি দেখছি হাইকোর্টে মামলা করেছিল, সেই বেসিসে সিবিআই দিয়েছে। ফলে হাইকোর্টের অর্ডারে এগেনস্টে সুপ্রিম কোর্ট যায়নি, বা সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলে দেয়নি তুমি এটা বন্ধ রাখো। যখন একটা আপার কোর্টে থাকে অটোমেটিক্যালি নিচের কোর্ট তখন আর কিছু করে না। এইবার হচ্ছে সুপ্রিম কোর্টে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাইকোর্টে যদি অ্যাক্টিভও হয়ে যায়, আলটিমেটলি আমাদের কোন কোর্টে মামলার বিচার হবে সেটা ঠিক করা আছে। 7 বছরের নিচে যদি কোনো সাজা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 7 বছরের উপরে যেগুলো সাজা হবে সেশন জাজ, সেশন জাজের অর্ডার এগেনস্টে হাইকোর্ট, হাইকোর্টের এগেনস্টে সুপ্রিম কোর্ট। আমার কথা হচ্ছে যে ধরনের রিপোর্টগুলো সুপ্রিম কোর্টে দেখছিলাম, সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল অনেকে স্ক্রিন দিয়ে রাস্তায় দেখছিলেন, মনে করছিলেন যে এখান থেকে রায়টা হবে। মানুষ কিন্তু কনফিউজ, ঠিকমতো জানে না বলে আপনি যেরকম রিপোর্টই সুপ্রিম কোর্টে দেন না কেন, যেরকম রিপোর্টই হাইকোর্টে দেন না কেন, রিফ্লেকশনটা যতক্ষণ পর্যন্ত ট্রায়াল কোর্টে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্রেডিট নিতে পারেন না। ফলে সিবিআই শুধু ক্রেডিট নিচ্ছে মুখ বন্ধ খামে। আমি এমন রিপোর্ট দিয়েছি 30 বছরে এরকম দেখিনি। সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিচ্ছে, তাতে সারা ভারতবর্ষের মানুষকে কনফিউজ করে দেখুন কিরকম হয়েছে। আমি বলছি যে প্রমাণের অভাবে সাজাটা ঠিক দেওয়া গেল না ওনাদের কথায়। প্রমাণ লোপাট যিনি করলো তাকে কেন সাজা দেওয়া যাচ্ছে না, সেই তদন্তটা কেন করতে পারছেন না? ফলে আমার কথা হচ্ছে মানুষকে মণিশঙ্কর বাবু, আমার একটা কনফিউশন রয়ে গেল। আপনি প্রমাণ লোপাটের কথা বলছেন, আমি শুধুমাত্র প্লেস অফ অকারেন্সে প্রমাণ লোপাট তো ধরবো না, তার পাশাপাশি 14ই অগস্ট রাতে যে ভাঙচুরের ঘটনাটা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছিল সেটা কারা ঘটিয়েছিল, সেই ঘটনার তদন্তের দায়িত্ব তো কলকাতা পুলিশের হাতে। সেটা নিয়ে বা কতটা অগ্রসর হয়েছে যখন শিয়ালদা কোর্ট থেকে যারা জামিন পেল, যারা ভাঙচুর করেছিল, তখন তো এই বামপন্থী নেতারা গিয়ে মালা পরালেন তাদেরকে। ফলে তারা কে করেছিল তা দেখাই গেছে, তো তাদেরকেও নিয়ে আসতো ক্যানারে। আপনি বলুন না, আজকে পোস্টমর্টম নিয়ে কথা হচ্ছে, বাম রাজনীতি হচ্ছে পরিবারকে ব্যবহার করছেন আপনারা আপনাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। চয়নদা, একেবারে অভিযোগ আপনাদের বিরুদ্ধে পরিষ্কার, এবং শুধুমাত্র বাম মনস্ক চিকিৎসকরা নন, সরাসরি একটা রাজনীতি এই মুহূর্তে পরিবার ঢুকে গিয়েছে এবং তার নেপথ্যে একেবারে আপনারা। আচ্ছা, এইটা আমি আমার এই প্রায় 42 বছরের রাজনৈতিক জীবনে আমি এই রকম যে রাজনীতি করতে হবে, এরকম রাজনীতির মুখোমুখি হতে হবে আমার ধারণা ছিল না। একজন সন্তানহারা দম্পতিকে যেভাবে আক্রমণ করা হলো, যে রুচি বিগড়িতভাবে আক্রমণ করা হলো, তাকে ধিক্কার জানাবার ভাষা আমার জানা নেই। যে জায়গাটায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, পরিষ্কার কথা, যদি তদন্তটা ঠিকভাবে হতো, এটা ঘটনা যদি বামপন্থীরা না থাকতো তাহলে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করা হয়েছিল। সেটা কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র যুব সংগঠন আটকে দিয়েছে। এটার জন্য আজকে এতদূর আমরা কথাবার্তাগুলো অন্তত বলতে পারছি। প্রমাণ লোপাটের ঘটনা আমরা খালি বলিনি, পর্যাপ্ত প্রমাণ ছিল না, বারবার যে রায়টা রয়েছে তাতেই উঠে এসেছে। প্রমাণ লোপাটের জন্য কিন্তু আমাদেরকে গ্রেপ্তার করা নেই, করতান দাশগুপ্তকে অন্য একটা মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল কমরেড করতান দাশগুপ্ত। আজকে জুনিয়র ডাক্তারের বক্তব্য আপনাদের শোনাবো, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। তদন্ত, মামলা, রায়, এত কিছুর পরেও অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না কেন? কোথাও কি কোনো একটা সমঝোতা হয়ে গেছে? সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সংস্থা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে। প্রভাবশালীরা জড়িয়ে ছিল, তাদের আড়াল করা হয়েছে। প্রশ্নগুলো যত আমরা করতে থাকবো আমাদের টুটি চেপে ধরার চেষ্টা চলবে। ইউপি হলে মেরে জেলে ভরে দেওয়া হতো, আগুন নিয়ে খেলা করলে ছাই করে দেবে। নেতার যিনি বাবা মা, পলিটিক্যাল স্টেটমেন্টে যখন তারা করছেন, এই অসহায় বাবা মাকে কুৎসিত আক্রমণ করছেন।
যুক্তিতক্ক নিবেদনে SRMB রিয়েল এজ, গ্রিলের জন্য স্টিল, MPP জুয়েলার্স, ঐতিহ্য যা আজও বহমান, লালবাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবা। ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 ও 10 এর সহায়িকা বই, সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি, 7টা পাবলিকেশন। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার UGC NCH MCT মাকাও, co-powered by সোনু স্ক্যান। এখন কলকাতা, মালদা, বালুরঘাট ও গঙ্গারামপুরে কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস নিভাए 7 जन्मों का साथ। डॉक्टर SC দেবের রূপ বডি মাসাজ অয়েল, শীত গ্রীষ্ম বর্ষা রূপী ভরসা। পার্টনার বাই রুবি ক্যান্সার সেন্টার, মোর সায়েন্স লেস ফিয়ার। টেস্ট এন্ড বাইট, এক বাইটে দারুণ টেস্ট, সবার মধ্যে এটাই বেস্ট। বেনারসি প্যালেস, শ্যামবাজার ট্রামডিপোর বিপরীতে, ঠিক যেন স্বপ্নের প্যালেস। ভূতের রাজা দিল বর, প্রতি পদে মায়ের ছোঁয়া। সঞ্জীবন হাওড়া, নার্সিং পড়ার স্বপ্ন আজীবন এবার সত্যি করবে সঞ্জীবন। आ तो गए, जाओगे कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी, भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना, भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट, बड़े आराम से। Blemish free and glowing skin. Start your day with Papaya Clean. Osha Herbals Papaya Clean face wash. Nojul na lage. Budget 2025, co-powered by Bandhan Bank and Mainland China. Budget co-powered by Bandhan Bank fixed deposits. Safe bhi, sahi bhi. Mainland China. If it's Chinese, it's Mainland China. Partnered by Bharati Diagnostic Center এখন চুচুড়াও সিঙ্গুরের পর পান্ডুয়াতে। GITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। PC চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels. फटाफट যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যু মিছিল, মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি, ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু, আহত 90। প্রয়াগরাজে মহাবিপর্যয়, যোগী সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা চাপার চেষ্টার অভিযোগ, হতাহতদের তালিকায় বাংলার বাসিন্দারাও। বাঁচাও করে দেখুন দাঁড়টা ভেঙে দিল। 1 বছর ধরে প্রস্তুতি, তাও কিভাবে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু? প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। মহাকুম্ভে মহাবিপর্যয়, যোগীকে 4 বার ফোন মোদীর। গঙ্গাসাগর মেলার সাফল্যের প্রসঙ্গ তুলে আক্রমণে মমতা, প্রকাশ্যে ভণ্ডামি, পাল্টা শুভেন্দু। মহাকুম্ভে পুণ্যার্থীদের চেয়ে ভিআইপিদের উপর বেশি নজর দিয়েছিল যোগী সরকার। প্রশাসনিক গাফিলতির জেরে এই দুর্ঘটনা, একসুরে আক্রমণ রাহুল অখিলেশের। সুপ্রিম কোর্ট থেকে আর্জিকর মামলা হাইকোর্টে ফেরাতে চায় মৃতের পরিবার। বিষয়টা উনি হাইকোর্টে ফেরত দিয়ে দিন, কারণ আমাদের নানান রকম সমস্যা, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা যেতে পারিনি। সিবিআই এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভয় পরিবারের। সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য, সেখানে আমাদের প্রতিপক্ষ কাজ করছে, এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগ, কলকাতা পুলিশের এসিপির নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে প্রতি 1 মাসে, সম্মতি রাজ্যের। পুনের জিবি সিন্ড্রোমের আতঙ্ক বাংলাতেও, একদিনে 1 কিশোর সহ 2 জনের মৃত্যু। নড়ে চড়ে বসল রাজ্য, মোকাবিলায় কি পরিকাঠামো? স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজিবির উস্কানি, মেকলিগঞ্জে কাঁটাতার দিতে বিএসএফ, গ্রামবাসীদের বাধা। জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারি, জালে মাস্টার মাইন্ড, চোপড়া থেকে গ্রেফতার প্রধান শিক্ষক। দুর্নীতি ফাঁস হতেই নেপালে গা ঢাকা, ফিরতেই পাকড়াও। মালদার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টের নির্দেশে তদন্তে এসডিও, জালিয়াতি প্রমাণিত, অন্যকে বাবা বলেও সাজানোর অভিযোগ। কলকাতা জুড়ে একের পর এক হেলে পড়া বহুতল, সমস্যা সমাধানে হরিয়ানা সংস্থার সঙ্গে পুরসভার কথা। আজ ভাঙা হবে ট্যাংরার নির্মীয়মান অবৈধ বহুতল। পার্কস্ট্রিট থানার কাছে প্রযোজনা সংস্থার অফিসে লুট, এক কর্মীর গলায় অস্ত্র ঠেকিয়ে আরেকজনকে মেরে টাকার ব্যাগ নিয়ে পালানোর অভিযোগ, 2 জন গ্রেফতার। পাত্রী বিভাগীয় প্রধান, পাত্র প্রথম বর্ষের ছাত্র, হরিণঘাটার ব্যাকআউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বিয়ের আসর ঘিরে তোলপাড়। এটা আমাদের ফ্রেশার্স পার্টি আমরা প্ল্যান করেছিলাম, সেই জিনিসটাকে ভাইরাল করে দিল।
তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। একের পর এক শাসক দলের পক্ষ থেকে শানিত আক্রমণ, সন্তানহারা পরিবার একেবারে আক্রমণের নিশানায়। আর পাল্টা সমালোচনা কিন্তু আসছে। প্রাক্তন প্রয়াত সাংসদ তাপস পাল, তাঁর স্ত্রী নন্দিনী পাল কড়া সমালোচনা করেছেন তিনিও। আমার ব্যক্তিগত কুণাল ঘোষের এগেনস্টে কিছু নেই, কিন্তু উনার তো কোনো রিপেন্টেন্স আমি দেখছি না। উনি তো রোজ 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 কিছু না কিছু বলেই যাচ্ছেন, আর সেটাতে কোনো অনুতাপ নেই এবং সেটা খুব গর্বের সাথে বলছেন উনি। সেটাতে আমি আরো লজ্জা পাচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই এবং খুব ক্লিয়ার করে বলতে চাই, তাপস পালের যে উক্তি তার কোনো ক্ষমা নেই, কিন্তু সেটা উনি বলেছেন, তার ভোগান্তি উনি ভুগেছেন, উনি মারা গেছেন, উনি চলে গেছেন রিপেন্টেন্স নিয়েই। কিন্তু আমি যেটা বলছি, আমি যে প্রতিবাদটা করছি একটি মাতৃসত্তা থেকে বলছি, যে কুণাল বাবু যে কথাগুলো অভয়ার মা বাবাকে বলছেন, যে মেয়েটি ওরম নৃশংসভাবে মারা গেছে, সেটা একটা মা হিসেবে মানে ওই যে কুণাল বাবুর যে উক্তিগুলো আমার খুব অসংবেদনশীল এবং রূঢ় লেগেছে। আমার এই প্রতিবাদ, যেটা আমার মনে হবে যে আমার খারাপ লাগছে, সেটা আমি বলেছি আগেও, আজও বলবো, কালকেও বলবো। আর আরেকটা কথা আমি বলে রাখি, একবার আমি কালকে কোথাও দেখলাম উনি খুব গান গাইছেন, কি কাহি পে নিশানা নাকি, অদ্ভুত কুণাল বাবু নেচে নেচে গান গাইছেন। দ্যাট ওয়াজ ভেরি ভেরি এন্টারটেনিং আমার জন্য। মান আর হুঁশ থাকলে তবেই তো মানুষ। হুঁশটা আমি ওনার কামনা করি, হুঁশটা আসুক, ওনার একটা রিপেন্টেন্স তাপস বাবুর মতো আসুক। মণিশঙ্কর বাবু, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেই মানবিক মুখটা নিয়েই কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে দেখেছি একেবারে শুরুর দিন থেকে, কিন্তু সেটা কোথায় গেল এখন? প্রশাসন যদি পাশে না থাকে, পরিবার কি সত্যি আদৌ কোনো সমাধান পাবে? বিচার কি তারা পাবে? না, মমতা ব্যানার্জির মানবিক মুখ আগেও ছিল, এখনো আছে। এই যে আপনি বাইকটা দেখাচ্ছিলেন, যে বলছিলেন তাপস পালের স্ত্রী, এটা আমিও সমর্থন করি, ওর সঙ্গে আমি একমত। কিন্তু মমতা ব্যানার্জির মানবিকতা নিয়ে কোনো কথা হবে না। দেখুন, প্রথম দিন যখন ঘটনাটা ঘটেছিল, উনি কিন্তু আপনাদের চ্যানেলকেই প্রথম বলেছিলেন, যদি মনে হয় যে এটা সিবিআই দিয়ে ওনারা সন্তুষ্ট হবে, সিবিআই করুক। আলটিমেটলি কিন্তু সিবিআই গেছে, তারপরে এখন ওনারা বলছে সন্তুষ্ট নয়। এখন ব্যাপারটা হচ্ছে সিবিআই নয়, রাজ্য সরকার নয়, তাহলে এবারে কে করবে? আপনি যে কোশ্চেনটা করছেন, ওনাদের যেটা ইচ্ছা, আমি যেটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে বিচার বিভাগীয় মানে জুডিশিয়ালি ভাবে ইনকোয়ারি হোক, কোর্টের তত্ত্বাবধান হোক, এরা ওরা চাইছেন। ফলে এনারা চাইতেই পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটার জন্য তৃণমূল কংগ্রেস, কুণাল বাবুর কথাগুলো সবসময় তো তৃণমূলের কথা হতে পারে না। একদমই খারাপ, একদমই খারাপ। আমি আসছি, একবার আপনাদের দেখিয়ে দেবো। ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, তিনিও কিন্তু সমালোচনা করেছেন, দেখুন একবার। কুরুচিপূর্ণ একটা কথাবার্তা। আমরা বারবার বলেছি যে যারা বলছেন বলুক, আরো বলুক, তাদের যে ভাবনা সেটা রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে, তারা কি ভাবছেন। আমার মনে হয় এই একটা ঘটনা যেখানে কোনো ধরনের রাজনীতি না করে একটাই প্রশ্ন আমরা যে তীক্ষ্ণভাবে করে এসেছি, বিচার দিন। বিচারটা দেওয়ার ক্ষেত্রে যার যেখানে ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলোকে খুঁজে তাদের শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। সেখানে কোনো বাবা মা যদি বিচার চাওয়ার ক্ষেত্রে কিছু বলেন, সেটাকে এরকম জঘন্য অ্যাটাক করা আমার মনে হয় সুরুচির কোনো পরিচয় নয়, এটাকে একটা খারাপ ভাবনা রিফ্লেকশন। চন্দা, দেখুন, খুব পরিষ্কার কথা, আমি খালি তিনটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এখানে যেভাবে আক্রমণ করা হচ্ছে বাবা মাকে, এই রকম আক্রমণ
টা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম সংকেত দেখাচ্ছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্টও গতকাল বলেছেন আপনারা একটু সতর্ক থাকুন। হ্যাঁ, আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলছি এবার কিন্তু ওদের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ থাকছে। এবং দ্বিতীয় হচ্ছে সামর্থ্যের প্রশ্নে কিন্তু ওরা বলছে যে বারবার দিল্লিতে গিয়ে অ্যাটেন্ড করা সম্ভব নয়, ওরা হাইকোর্টে নিজেদের আয়ত্তে চাইছেন। এবং তৃতীয় যে জায়গাটা, এখানে প্রথম রায়ে বেরিয়ে এসছে কি উদ্দেশ্যে এবং যে দোষী সাব্যস্ত হয়েছে সে কেন কিভাবে করেছে সেগুলো খুব স্পষ্টভাবে রায়ে ফুটে ওঠেনি। এই কারণেই কিন্তু বিচার বারবার চলে আসছে। জাস্টিস এটা হচ্ছে অবাক হওয়ার কিছু নেই, এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। একটা হচ্ছে সন্তান হারা বাবা মাকে তারা এই রকম ভাবে কুরুচিকর সমস্ত কথাবার্তা সুকান্ত মজুমদার কি মন্তব্য করেছিলেন তন্ময়বাবু, আমি একবার মনে করিয়ে দেব যে একেবারে ডাইমেনশনটাই ঘুরে গিয়েছে। একেবারে শুরুতে কিন্তু এই মন্তব্যটা আমাদের পার্টির কেউ কখনো বাবা মাকে এরকম বলেনি আমরা বাবা মার পাশে ছিলাম, আছি, থাকবো। একেবারেই কিন্তু পরিবারের উদ্দেশ্য এবং কোন দিকে ঘুরে যাচ্ছে গোটা বিষয়, সেই রাজনীতিকরণের রংটা কোথায় কোথাও রাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ডাফ এন্ড ডাট শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণিত।